তো আজকে আমাদের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের ৫ নম্বর ক্লাস। যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের সবথেকে গুরুত্বপূর্ণ ৪০০টা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করছি। শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তরই নয়, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের জিকেটা সম্পূর্ণ একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ক্লাসে ২০টা করে এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিচ্ছি জিকের, এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর তো আলোচনা করছি, তার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের সাথে ৪ থেকে ৫টা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের পুরো সম্পূর্ণ জিকেটা প্র্যাকটিস এবং রিভিশন হচ্ছে। তো অলরেডি আমাদের ৪টে ক্লাস দেওয়া হয়ে গেছে, তো সেই ৪টে ক্লাস অবশ্যই দেখে এসো। যারা এখনও পর্যন্ত দেখোনি, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখান থেকে কিন্তু এই যে ক্লাসের প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে পরপর ক্লাসগুলো দেখতে পারবে। ওকে, তো আজকে আমাদের ৫ নম্বর ক্লাস। আর আজকের ক্লাসেও আমরা ২০টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, প্লাস এক্সট্রা তথ্য। ওকে, তো সম্পূর্ণ ক্লাসটা করো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে হলে, যেটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, যে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা করো এবং অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো এমন কন্টেন্টের জন্য। বাকি আমি তোমাদের একটু বলে দিই, যারা নতুন ক্লাস করছো, যারা তো রেগুলার করো তারা তো জানোই, বাকি যারা নতুন তাদের বলে দিই। আমি যখন ক্লাসে যখন প্রশ্নগুলো বলে প্রশ্ন এবং অপশানগুলো দেখাবো, তখন তোমরা ভিডিওটা পজ করবে। পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে। তারপর আমি যখন উত্তরটা বলবো, উত্তরটা নিজেরা মেলাবে, দেখবে তোমাদের উত্তরটা সঠিক কিনা, এবং ক্লাসের শেষে আমাকে জানাবে যে ২০তে তোমরা কতগুলো উত্তর পেরেছো। ওকে, এভাবে করলে কী হবে, তোমাদের প্র্যাকটিসটাও হবে, অ্যাক্টিভ একটা প্র্যাকটিস হবে। শুধুমাত্র ক্লাসটা দেখে গেলাম, আমি উত্তর বলছি, প্রশ্ন বলছি, তোমরা শুধু দেখে যাচ্ছ, এভাবে করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু নিজেরাও একটুখানি এফোর্ট লাগাতে হবে। সেক্ষেত্রে তোমরা যেটা আমি বললাম সেটা অবশ্যই করবে। আর বাকি তোমরা আমাদের অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। তাছাড়া আমাদের স্ট্যাটিক জিকের ক্লাস বা ভূগোলের ৭ ইঞ্চি এমসিকিউ, ভূগোলের যে প্র্যাকটিস করিয়েছি সেই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন। তো আগের ক্লাস কিন্তু আমরা ৮০ পর্যন্ত প্রশ্ন করেছিলাম, তো আজকে আমাদের ৮১ থেকে শুরু হবে। তো ৮১ নম্বর প্রশ্ন দেখো। আগের ক্লাসে যেহেতু আমরা ৮০ পর্যন্ত করেছিলাম, ৮১ নাম্বার দেখো। ভারতের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? নিউ দিল্লি, হাওড়া, মুম্বাই, শিয়ালদাহ। কী হবে? ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা? উত্তর বলো কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, হাওড়া, কিন্তু আমাদের ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। দেখো, হাওড়া জংশন ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এটি পূর্ব রেলের সদর দপ্তরের অন্তর্গত। ইস্টার্ন রেলের কিন্তু সদর দপ্তরের কিন্তু অন্তর্গত হাওড়া জংশন, এটা মাথায় রাখবে। ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চলাচল শুরু হয়। এটা প্রথম হবে না, এক সেকেন্ড, এটা পশ্চিমবঙ্গে বলতে পারো প্রথম, তবে এটা হচ্ছে দ্বিতীয় হবে। ঠিক আছে, প্রথম হবে না। এক সেকেন্ড, এটা আমি একটুখানি ঠিক করে দিই, এটা হচ্ছে প্রথম হবে না। প্রথম হচ্ছে তোমাদের ১৮৫৩ সালে মুম্বাই টু থানে, এটা হচ্ছে প্রথম। আর ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি, এটা হচ্ছে দ্বিতীয়, এটা মাথায় রাখবে। হাওড়া স্টেশন হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবে যে হাওড়া স্টেশন হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাকি এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা প্রথম হবে না। এটা হচ্ছে তোমাদের, যদি বলে পশ্চিমবঙ্গে তাহলে বলতে পারো প্রথম। বাকি যদি বলে ভারতে, তাহলে কিন্তু হবে দ্বিতীয়। প্রথমটা যেটা বললাম ১৮৫৩ সালে মুম্বাই টু থানে। ঠিক আছে, সেগুলো কিন্তু একটু কারেক্ট করে নিও। নেক্সট হচ্ছে ৮২। গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর। কী উত্তর বলো? গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? গ্রাম পঞ্চায়েতের মেয়াদ হলো অপশান নাম্বার সি, ৫ বছর। এগুলো আমরা কিন্তু আগের ক্লাসে এক্সট্রা তথ্যতে আলোচনা করেছিলাম, তাই জন্য বলছি যে প্রথম থেকে ক্লাসগুলো করলে তোমাদেরই সুবিধা। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হচ্ছে ৫ বছর। এটি সংবিধানের কত নম্বর ধারায় দেওয়া রয়েছে? এটা হচ্ছে ২৪৩ কিন্তু ইতে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা ১৯৯২ সালে হয়েছিল, এর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়। এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলতে পারো, আমি কিন্তু যতগুলো ক্লাস দিয়েছি ৪টে ক্লাসের মধ্যে কিন্তু অনেকবার এই যে জিনিসটা বলেছি তোমাদের, কারণ যেহেতু এটা পঞ্চায়েতের পরীক্ষার জন্য আলোচনা করছি, সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আর এই যে লাইনটা, যে পঞ্চায়েত ব্যবস্থা কবে সাংবিধানিক মর্যাদা পায়, বা কত নম্বর আর্টিকেল, বা কত নম্বর পার্টে, কত নম্বর ধারা, এগুলো কিন্তু তোমাদের দিতে পারে পরীক্ষায়। তো এগুলো কিন্তু আমি আগেও আলোচনা করেছি আগের ক্লাসে, এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেগুলোকে আমরা রিভিশন বারবার করছি। তাই আমাদের একদম, যদি ক্লাসগুলো প্রথম থেকে দেখো, তাহলে তোমাদের একদম রিভিশন বারবার হতে থাকবে।
আর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান হলেন কে? প্রধান, মানে প্রধানই হচ্ছে প্রধান। আর পঞ্চায়েত সমিতির কে? সভাপতি। পঞ্চায়েত জেলা পরিষদের কে? সভাধিপতি। এগুলো কিন্তু আগের ক্লাসে আমি বলেছি। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট 83 দেখো, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? 10, 11, 12, 13 আয়তন অনুযায়ী, ঠিক আছে? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গ আয়তনে প্রায় কত? পশ্চিমবঙ্গ আয়তন পড়েছে 88,752 বর্গ কিলোমিটার। এই লাইনটা কিন্তু মাথায় রাখবে, 88,752 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি ভারতের 13তম বৃহত্তম রাজ্য। জনসংখ্যার দিক থেকে হচ্ছে 4র্থ বৃহত্তম রাজ্য। প্রথম বৃহত্তম রাজ্যকে জনসংখ্যার দিক থেকে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ইউপি, আর সবচেয়ে বড় আয়তনের দিক থেকে হচ্ছে রাজস্থান। ওকে, সবচেয়ে বড় আয়তনের দিক থেকে তোমাদের যদি বলে যে ইউটি কি, মানে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে হচ্ছে লাদাখ। সবচেয়ে ছোট হচ্ছে কোন আয়তনের দিক থেকে? হচ্ছে গোয়া। এই গোয়া হচ্ছে ছোট আয়তনের দিক থেকে, এক সেকেন্ড, গোয়া রাজ্য। আর যদি বলে সবচেয়ে ছোট যদি বলে ইউটি কি, তাহলে হবে এটা লাক্ষাদ্বীপ। আর যদি বলে যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম হচ্ছে কে? সিকিম। এগুলো কিন্তু একটু মাথায় রাখো, আর এগুলো কিন্তু সমস্ত কিছু 2011 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু ওগুলো বলা হচ্ছে। দেখো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গের মোট 23 জেলা রয়েছে বর্তমানে। এগুলো কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। নেক্সট 84, বাবর কত সালে ভারত আক্রমণ করেন? 1526, 1527, 1530, 1556। কি হবে উত্তর? বাবর কত সালে ভারত আক্রমণ করে? বাবর ভারত আক্রমণ করে অপশন নাম্বার এ 1526 সালে। দেখো 21 এপ্রিল 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়। কাদের মধ্যে হয়? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়, এবং যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে, এবং তার মাধ্যমে কি হয়? দিল্লি সুলতানের যে বংশ ছিল, সেটা কিন্তু দিল্লি সুলতানের যে রাজত্ব, সেটা কিন্তু সাম্রাজ্য, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়, যেটা বললাম। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। ওকে, বাবরনামা। বাবরনামা দেখো, বাবরনামাটা হচ্ছে পরে ট্রান্সলেট করা হয় পার্সিয়ান ভাষাতে, সেটা হচ্ছে বাবরনামা। তুজুকি বাবরি হচ্ছে তোমাদের না পার্সিয়ান ভাষাতে না, এটা তোমাদের প্রথমটা লেখা হয় তুর্কি ভাষাতে, তারপর সেটাকে পার্সিয়ানে কনভার্ট করা হয়। কী করে? আব্দুল রহিম খানে খানা। এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। 1527 সালে খানুয়ার যুদ্ধে বাবর রানা সাঙ্গাকে পরাজিত করে। এটা কিন্তু মাথায় রাখবে। খানুয়ার যুদ্ধ কবে হয়? 1527। ঠিক আছে, তারপরে 1528 সালে কী হয় জানো? 1528 সালে হয় হচ্ছে ব্যাটল অফ চান্দেরি। চান্দেরি যুদ্ধ হয়, সেখানে তিনি মেদিনী রায়কে হারায়। তারপরে হচ্ছে 1529, এই 1529 সালে হচ্ছে ঘরঘরের যুদ্ধ। ঠিক আছে, এখানে তোমাদের যুদ্ধটা হয় তোমাদের আফগানদের সাথে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। 1526 সালে বাবরের হয় পানিপথের যুদ্ধ। 1527 সালে হচ্ছে খানুয়ার যুদ্ধ। 1528 সালে তোমাদের কি বললাম, চান্দেরির যুদ্ধ, এবং 1529 সালে হচ্ছে ঘরঘরার যুদ্ধ। তো এই যে 4টে যুদ্ধ বাবরের, সেগুলো কিন্তু তারিখগুলো মাথায় রাখতে হবে। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো 85 নম্বর প্রশ্ন। দেখো অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পান? পদার্থবিদ্যা, অর্থনীতি, সাহিত্য, শান্তি। অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পান? অমর্ত্য সেন অর্থনীতিতে কিন্তু নোবেল পান। ঠিক আছে, দেখো 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার গবেষণার বিষয় ছিল হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স। তিনি ভারতরত্নও পান কত সালে? 1999 সালে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট প্রথম নোবেল পান আমরা আগেও ক্লাসে অনেকবার আলোচনা করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য। 86 নম্বর, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি। এটা গলগি হবে, গলগি বডি, রাইবোজোম। কী হবে? কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল কাকে বলা হয় বলো? কোষের মস্তিষ্ক বলা হয় অপশান নাম্বার বি, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। দেখো এবার নিউক্লিয়াস কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, এখানে ডিএনএ ও ক্রোমোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? পাওয়ার হাউস, মানে কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এখানে এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, এখানে এই জন্য কিন্তু রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। গলগি বডি এটি প্রোটিনের প্যাকেজিং ও নিঃসরণ করে, এই জন্য কিন্তু গলগি বডিকে বলা হয় পোস্ট অফিস অফ দ্য সেল। পোস্ট অফিস অফ দ্য সেল কাকে বলা হয়? গলগি বডিকে। প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। পাওয়ার হাউস অফ দ্য সেল বা শক্তিকর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস। সুসাইডাল ব্যাক অফ দ্য সেল কাকে বলা হয়? লাইসোসোম। এগুলো কিন্তু তোমাদের ভালো করে বারবার করে রিভিশন দিতে হবে। ওকে, চলে আসি নেক্সট প্রশ্ন। 87, পশ্চিমবঙ্গের কোন জেলাকে চায়ের শহর বলা হয়?
জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। এটা অনেকেই দেখা মাত্র উত্তর করতে পারবে, এটা খুব একটা কঠিন প্রশ্ন নয়। উত্তর হবে কি অপশন নাম্বার বি, দার্জিলিং। নেক্সট দেখো, দার্জিলিং চা হচ্ছে বিশ্ববিখ্যাত, সেটা আমরা সকলেই জানি। দার্জিলিংয়ের টি জিআই ট্যাগ দেওয়া হয়, এটা কিন্তু এটা মাথায় রাখবে যে এই যে দার্জিলিংয়ের টি আছে না, দার্জিলিংয়ের চা কিন্তু প্রথম কিন্তু ভারতের কোনো প্রোডাক্ট যে হচ্ছে জিআই ট্যাগ পায়। প্রথম কত সালে? 2004 সালে কিন্তু জিআই ট্যাগ পায়। ঠিক আছে, দেখো দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। টাইগার হিল কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট 88, মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, স্পিকার। মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস কে স্থগিত রাখতে পারেন? অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। আবার একটা মৌলিক অধিকার দেখে নিই, মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে? সংবিধানের 3 নম্বর পার্টে রয়েছে। আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে মানে এই আর্টিকেল বা পার্ট এগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট তুলে দেয়, সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, রাষ্ট্রপতি বললাম, জরুরি অবস্থা মানে যে হচ্ছে তোমাদের যেটা ন্যাশনাল ইমার্জেন্সি, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 352। ঘোষণার সময় রাষ্ট্রপতি কিছু মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন, অনুচ্ছেদ 359 অনুযায়ী এই ব্যবস্থা করা হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। কিন্তু অনুচ্ছেদ 20 এবং 21 এটা কিন্তু বর্তমানে কোনোভাবেই কিন্তু এটাকে স্থগিত রাখা যায় না। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই পরিবর্তন আনা হয়, মানে আগে করা যেত এর আগে, তবে কিন্তু এইটার মাধ্যমে কিন্তু এই যে 21 এবং 20 এবং 21 এটাকে কিন্তু স্থগিত রাখা যায় না কোনোভাবেই। আর এই যে 44তম সংবিধান সংশোধনী, এটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে, তোমাদের বলে দিই, আমি আগের ক্লাসেও বলেছি, এই যে 44তম সংবিধান সংশোধনী 1978 সাল, এটার মাধ্যমে কিন্তু আমাদের আগে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টা, কিন্তু বর্তমানে হচ্ছে 6টা। কিন্তু একটা কথা হয়ে গেল, এই একটা অধিকার যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, এটা কিন্তু এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে আইনি অধিকারে রাখা হয়। বর্তমানে সেটা রয়েছে পার্ট নম্বর 12তে, সেকেন্ড 12তে, এবং আর্টিকেল হচ্ছে 300A। এটা হচ্ছে একটা আইনি অধিকার, বর্তমানে সম্পত্তির অধিকার। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট, ভারতে কিন্তু এখনও পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। আর যদি বলে যে দেখো 352 হচ্ছে তোমাদের ন্যাশনাল ইমার্জেন্সি, 356 তোমাদের হচ্ছে প্রেসিডেন্ট রুল, ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন, এবং 360 হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এই যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, এটা কিন্তু এখনও পর্যন্ত ভারতে একবারও লাগু হয়নি। আর 356 যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, সেটা কিন্তু অনেকবার অনেক রাজ্যে চালু হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে মণিপুরে, সবচেয়ে প্রথম হয়েছিল পাঞ্জাবে। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট 89, বক্সাদুয়ার কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। বক্সাদুয়ার কোথায় অবস্থিত বলো? বক্সাদুয়ার কোন জেলায়? বক্সাদুয়ার হচ্ছে অপশন নাম্বার সি, আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট, আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি ভুটান সীমান্তের নিকটে অবস্থিত এবং জয়ন্তী নদী এই যে বক্সা এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এগুলো কিন্তু দেখে রাখতে পারেন। নেক্সট 90, তাম্রলিপ্ত কোন জেলার প্রাচীন নাম? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া। তাম্রলিপ্ত হলো পূর্ব মেদিনীপুরের প্রাচীন নাম। দেখো, তাম্রলিপ্ত বর্তমান নাম হচ্ছে তমলুক অঞ্চলের প্রাচীন নাম। বর্তমানে এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এবং এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কিন্তু জেলা সদর, এই যে তমলুক। ফাহিয়েন এবং ইউয়েনসাং তাদের ভ্রমণ বৃত্তান্তে তাম্রলিপ্তের উল্লেখ করেছিলেন এবং তমলুক পূর্ব মেদিনীপুরের জেলা সদর দপ্তর, এটা আমি বললাম মাত্র। আর এই যে পূর্ব মেদিনীপুর, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের জেলার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সাক্ষরতার হার পূর্ব মেদিনীপুরে 2011 সালের সেন্সাস অনুযায়ী। নেক্সট হচ্ছে আমাদের 91 নম্বর প্রশ্ন, কালিটা একটু চেঞ্জ করে নিই। 91 দেখো, উদ্ভিদের নাইট্রোজেন চাহিদা পূরণ করে কোন সার? মানে নাইট্রোজেন ধরো কোনো জায়গায় কমতি আছে, সেখানে নাইট্রোজেনের যে চাহিদা সেটা পূরণ করে কোন সার? পটাশ, ফসফেট, ইউরিয়া, কম্পোস্ট। কী হবে উত্তর বলো? দেখো, উদ্ভিদের নাইট্রোজেনের যে চাহিদা সেটা পূরণ করে কি? সেটা পূরণ করে অপশন নাম্বার সি, ইউরিয়া। ইউরিয়া সর্বাধিক ব্যবহৃত নাইট্রোজেনযুক্ত সার। এতে প্রায় 46% নাইট্রোজেন থাকে, মানে নাইট্রোজেনযুক্ত যে সারগুলো হয় তার মধ্যে কিন্তু ইউরিয়া সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং এর মধ্যে 46% নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন উদ্ভিদের পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটায়। ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট প্রধানত ফসফেট সরবরাহ করে এবং হচ্ছে এমওপি মানে মিউরিয়েট অফ পটাশ সরবরাহ করে। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 92,
92 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জওহরলাল নেহরু ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আবুল কালাম আজাদ। কি হবে উত্তর? দেখো, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী যদি বলেন তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো, সর্দার বানানটা একটু ভুল আছে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীনতা ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, মানে লৌহ মানব বলা হয়। তিনি 562টি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেন। 565টির মধ্যে 562টা কিন্তু যুক্ত করেন এবং পরে কিন্তু তিনটে যে ছিল, জুনাগড়, হায়দ্রাবাদ এবং তোমাদের জম্মু কাশ্মীর, সেটাও কিন্তু পরবর্তীকালে যুক্ত করা হয় ভারতের সাথে। তার জন্মদিনে 31শে অক্টোবর জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয় এবং বিশ্বের সর্বোচ্চ মূর্তি, যেটা আমরা সকলে জানি যে স্ট্যাচু অফ ইউনিটি, তারই কিন্তু স্মৃতিতে নির্মিত। ওকে, তো এগুলি কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট 93, সাইমন কমিশন কবে ভারতে আসে? 1927, 1928, 1929, 1930। সাইমন কমিশন কবে ভারতে আসে? সাইমন কমিশন ভারতে আসে অপশন নাম্বার বি, 1928 সালে। দেখো, 3 ফেব্রুয়ারি 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে এবং কমিশনের, দেখো এই যে কমিশনটা, এটা এসেছিলো ভারতে, যে ভারতের কিছু প্রতিশ্রুতি সেগুলোকে দেওয়ার জন্য, বা ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস এবং ভারতের যে একটা সংবিধান রচনা হবে তার জন্য গণপরিষদ গঠন, এই ব্যাপারে কিন্তু সাইমন কমিশন এসেছিলো। তবে সাইমন কমিশন কিন্তু আসা মাত্রই সাইমন কমিশনকে কিন্তু ভারতীয়রা কেউ অ্যাকসেপ্ট করেনি, কারণ এই যে সাইমন কমিশনের মধ্যে যে সদস্যরা ছিল তারা কিন্তু প্রত্যেকেই ব্রিটিশ ছিল, কোনো রকম ভারতীয় কেউ ছিল না। এর জন্য সাইমন কমিশনকে কিন্তু স্লোগান দেওয়া হয়, লালা লাজপত রায় মূলত দেন, কী হচ্ছে, সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক। এইটা যদি অনেক সময় পরীক্ষায় দেয়, এটা স্লোগানটা কিসের জন্য দেওয়া হয়েছিল, উত্তর হবে সাইমন কমিশনকে, সাইমন গো ব্যাক। তো লেখাই আছে অবশ্যই। কমিশনের সভাপতি ছিলেন কে? স্যার জন সাইমন, এবং তার নামে সাইমন কমিশন হয়। নেক্সট, আর এই একটা জিনিস তোমাদের পয়েন্টটা বলতে ভুলে গেলাম, এখানে হচ্ছে তো যে লাহোর বিক্ষোভে আহত হয়ে লালা লাজপত রায় কিন্তু মৃত্যুবরণ করেন, লাঠি চার্জে লালা লাজপতের কিন্তু মৃত্যু হয়, এটা মাথায় রাখবে। বাকি তোমাদের একটা কথা বলি, এই যে সাইমন কমিশন কিন্তু তৈরি হয়েছিল 1927 সালে, তৈরি হয়েছিল হচ্ছে 1927, তবে ভারতে কিন্তু অ্যারাইভ করে 1928, এটা মাথায় রাখবে। নেক্সট 94, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটা? আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের, আগের এক সেকেন্ড, এটাকে ঠিকই আছে, মালভূমি, আমি আমার পার্বত্য ভাবছি বারবার। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটা? তিস্তা, দামোদর, জলঙ্গি, রূপনারায়ণ। দেখো, পশ্চিমবঙ্গ যদি পার্বত্য অঞ্চলে তাহলে কিন্তু হবে তিস্তা, এটা বলেছে মালভূমি অঞ্চল, তাহলে হবে অপশন নাম্বার বি, দামোদর। দেখো, দামোদর নদীর উৎস কি? ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি। একসময় একে বঙ্গের দুঃখ, মানে সর অফ বেঙ্গল বা বাংলার দুঃখ বা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো। দামোদর ভ্যালি কর্পোরেশনের যে প্রতিষ্ঠা কবে হয়, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়, 1948 সালে। হুগলি নদীটি কিন্তু নদীটি হুগলি নদীতে কিন্তু মিলিত হয়েছে। মাইথন যে বাঁধ রয়েছে এটা হচ্ছে বরাকর নদীর ওপর, এবং পাঞ্চের যে বাঁধটা রয়েছে সেটা কিন্তু দামোদর নদীর ওপর নির্মিত। তো বাঁধ থেকে কিন্তু প্রশ্ন দেয়, অবশ্যই কিন্তু এগুলো মাথায় রাখবে। নেক্সট 95, দেখো, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? আগের ক্লাসে অনেক কিছু দেখেছিলাম, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, বিধান পরিষদ। কী হবে উত্তর? ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো অপশন নাম্বার বি, লোকসভা। রাজ্যসভা কি? উচ্চকক্ষ। বিধানসভা হচ্ছে রাজ্য আইনসভার নিম্নকক্ষ এবং বিধান পরিষদ হচ্ছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ। ঠিক আছে, দেখো এবার, লোকসভাকে হাউস অফ দ্য পিপল বলা হয়। এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। লোকসভার স্বাভাবিক কার্যকাল হচ্ছে 5 বছর, আর রাজ্যসভা হচ্ছে একদম স্থায়ী কক্ষ, যেটা আগের কাছে ভালো করে আলোচনা করেছিলাম। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। ওকে, তবে রাজ্যসভায়ও যায়, রাজ্যসভারা দেখতে পারে, কিন্তু সেটাতে যারা যদি কিছু বলে যে এই চেঞ্জেস আনতে হবে, তো সেটা কিন্তু বাধ্যতামূলক নয় যে এটা মানতে হবে। ওকে, নেক্সট, মানে 14 দিনের জন্য তাদের রাখতে হবে, 14 দিন পর তাদের ফেরত দিতে হবে, যদি না ফেরত দেয় তাহলে ভেবে নেওয়া হয় যাদের কিন্তু সম্মতি রয়েছে। 96, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। কী হবে উত্তর বলো? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার এ, লর্ড ওয়েলেসলি। দেখো, 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই সালটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়েছে, তো এই সালটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আমি দেখো প্রত্যেকটা সাল মনে রাখতে বলি না, তবে যে যেই সালগুলো পরীক্ষায় দেয় সেগুলো কিন্তু মনে রাখতে বলি। প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড রিচার্ড ওয়েলেসলি।
উদ্দেশ্য ছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ভারতীয় ভাষা শিক্ষা দেওয়া। বাংলা গদ্যের বিকাশে এই কলেজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং উইলিয়াম কেরি কিন্তু এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 97, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? দোয়েল, ময়ূর, সাদা বুক মাছরাঙা, চড়ুই। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটা বলো? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো সাদা বুক মাছরাঙা, হলো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। দেখো, এগুলো আমরা আগের ক্লাসেও বলেছিলাম, মানে আগের বলবো না, প্রথম দুটো ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাস আলোচনা করেছিলাম। সাদা বুক মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি। এগুলো কিন্তু আমরা আগের ক্লাসেও দেখেছিলাম। নেক্সট 98, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? মানে রক্তের গ্রুপ এ বি, এ এ বি ও, ঠিক আছে, আমরা যেগুলো সকলেই জানি। তো এই যে গ্রুপগুলো সেগুলো আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার, উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার। রক্তের গ্রুপ আবিষ্কার অপশন নাম্বার এ, ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার। দেখো, 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। 1930 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এবি কি? এবি হচ্ছে, এবি গ্রুপটাকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, মানে প্রত্যেকের রক্তের গ্রুপে কিন্তু এবি যাদের গ্রুপে আছে তারা কিন্তু প্রত্যেকটা রক্তের গ্রুপ নিতে পারবে। ও নেগেটিভ কি হচ্ছে? ইউনিভার্সাল ডোনার, মানে ইনি কিন্তু যাদের ধরো এ ও নেগেটিভ রক্ত আছে তারা কিন্তু যে কোনো রক্তের গ্রুপকে রক্ত দিতে পারবে। আরএইচ ফ্যাক্টর পরে কিন্তু ল্যান্ডস্টেইনার উইনার আবিষ্কার করেন, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট 99, আজকে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন। দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? আমরা দেখলাম প্রথম যুদ্ধ ছিল 1926 সালে, বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। দ্বিতীয় হয় অপশন নাম্বার বি, 1556 সালে। দেখো, 5 নভেম্বর 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এই নভেম্বরটা মনে রাখতে হবে, জাস্ট 1556টাই মনে রাখো। যুদ্ধটা কাদের মধ্যে হয়? যুদ্ধটা হচ্ছে আকবর এবং হেমু, মানে হচ্ছে হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে হয়। আকবরের পক্ষ ছিলেন হচ্ছে বৈরাম খান। এই যুদ্ধে জয়ের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় হচ্ছে 1661 সালে। এই 1661 বলছি, 1761 সালে মারাঠা বনাম আহমেদ শাহ আবদালি। তো এই যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটে কিন্তু মনে রাখবে। প্রথমটা হচ্ছে 1526 বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। দ্বিতীয় হচ্ছে 1556 বাবর ভার্সেস এই আকবর ভার্সেস হেমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য, এবং আকবরের হয়ে লড়াই করেন কে? বৈরাম খান। আর মানে লাস্টেরটা হচ্ছে 1761, এটা হচ্ছে মারাঠার সাথে আহমেদ শাহ আবদালির সাথে হয়। নেক্সট শেষ প্রশ্ন, 100 নম্বর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? 1970, 1973, 1978, 1980। আমরা দেখলে 100 নম্বর প্রশ্নে চলে আসলাম, মানে আমাদের 1/4 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যে বললাম 400টা প্রশ্ন করবো, তার মধ্যে কিন্তু আমাদের 100টা প্রশ্ন আজকে কমপ্লিট হয়ে গেল, বাকি 300টা আছে। তো আমরা কিন্তু এভাবেই এগোতে থাকবো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন পাস হয় হচ্ছে অপশন নাম্বার বি, 1973 সালে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস হয়। এই আইনের ভিত্তিতে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, এটা আমরা বললাম। ত্রিস্তর মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সবচেয়ে নিচে, তার উপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তার উপর হচ্ছে জেলা পরিষদ। পঞ্চায়েত ব্যবস্থাকে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মর্যাদা দেওয়া হয়, সেটা আমরা অনেকবার বলেছি, কারণ এটা আমাদের জানা জরুরি। কারণ পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে আমাদের বারবার করলে আমাদের কি বারবার করে রিভিশন হবে। 1978 সালে পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। আর যদি বলে যে পৌরসভা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালেই কিন্তু এটা হয়। ওকে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকে আলোচনা, এবং তোমরা 20তে কতগুলো প্রশ্ন উত্তর জেনেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর বাকি তোমরা আমাদের আজকের ক্লাসের যে পিডিএফ, সেটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। ডেসক্রিপশনে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে এই পিডিএফগুলো নিয়ে ভালো করে রিভিশন দিতে থাকো, তারপরে পরবর্তী ক্লাসগুলো করতে থাকো। আরও ক্লাস কিন্তু আসবে, আমরা বললাম 400টা যখন বলেছি, কিন্তু 400টা একদম কমপ্লিট করিয়ে কিন্তু ক্লাসগুলো, মানে 400টা কিন্তু কমপ্লিট অবশ্যই করাবো। ওকে, আর বাকি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ডিজিটাল নোটস। তোমরা চাইলে আমাদের ডিজিটাল নোটসগুলো নিতে পারো। এগুলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এগুলো একদম টু দ্য পয়েন্ট রাখা। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে। কী কী? ইতিহাসের 3টে পাবে, পলিটি পাবে, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, বিজ্ঞান, প্রত্যেকটা কিন্তু তোমরা ডিজিটাল নোটস পেয়ে যাবে। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, অনেকেই নিয়েছে, এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ। বাকি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদম অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে। মানে এগুলো কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি শেষও করতে পারে, প্লাস একদম যেহেতু একদম এক্সাম ওরিয়েন্টেড, সেক্ষেত্রে বারবার করে ভালো করে রিভিশনও দিতে পারবে। তো এগুলো তোমরা অবশ্যই নিয়ে নাও। আজকের ক্লাসের যে পিডিএফ, সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তো যাই হোক, আর তোমরা 20তে কত পেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো।
আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।